শহরের ঝলমলে আলোর নিচে যেখানে কোটি টাকার স্বপ্ন কেনাবেচা হয়, ঠিক সেখানেই এক অন্ধকার গলিতে লুকিয়েছিল এক অবিশ্বাস্য সততা। একদিকে দেশের সবচেয়ে ধনী রাজকন্যা ঝাড়া, যার ইশারায় শহর চলে, আর অন্যদিকে এক নিঃস্ব যুবক আর্জন, যার কাছে হারাবার মতো কিছুই ছিল না, শুধু নিজের চরিত্রটুকু ছাড়া। এক বৃষ্টির রাতে হারিয়ে যাওয়া একটি নীলকান্তমণির আংটি কি বদলে দিতে পারে কারো ভাগ্য? এটি কি শুধুই একটি নাটকীয় বিয়ে, নাকি কোনো এক বড় ষড়যন্ত্রের শুরু? দেখে নিন সততা ও রাজকীয় আভিজাত্যের এক রুদ্ধশ্বাস লড়াই। শহরের জগমগে আলোর মাঝে একটা অন্ধকার গলির কোণে আর্জন বসেছিল। ২২ বছরের আর্জন, যার কাপড় ছেঁড়া ফাটা ছিল এবং মুখে কয়েকদিনের ধুলো জমে গিয়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে ভিক্ষা করতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল। সেই রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, লোকেরা তাদের বড় বড় গাড়িতে বসে চলে যাচ্ছিল, আর আর্জন একটা দোকানের ছাউনির নিচে ঠান্ডায় কাঁপছিল। তার খুব খিদে পেয়েছিল, গত দুদিন ধরে সে কিছুই খায়নি। হঠাৎ সেখানে একটা নিস্তব্ধতা নেমে এলো। রাস্তায় একটা চকচকে কালো লিমোজিন এসে থামল। তার আগে পিছে দুটো সিকিউরিটি গাড়ি ছিল। আর্জন ভাবল, নিশ্চয়ই কোনো বড়লোক নেমেছে। গাড়ির দরজা খুলল এবং তা থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। তার পরনে ছিল অত্যন্ত দামি রাজকীয় পোশাক এবং গলায় হীরের হার চকচক করছিল। সে ছিল রাজকন্যা ঝাড়া, দেশের সবচেয়ে ধনী রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী। ঝাড়া খুব অস্থির লাগছিল। বৃষ্টির পরোয়া না করে সে গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এসে কিছু খুঁজতে শুরু করল। তার হাত থেকে কিছু পড়ে গিয়েছিল। তার বডিগার্ডরা ছাতা নিয়ে তার পিছনে দৌড়ে যাচ্ছিল। খুঁজে বের করো, ওই আংটিটা আমার জানের চেয়েও দামি, ঝাড়া চিৎকার করে উঠল। আর্জন সব দেখছিল। সে দেখল নর্দমার কাছে কাদায় কিছু চকচক করছে। সে নিজের জায়গা থেকে উঠে ধীরে ধীরে সেই চকচকে জিনিসের কাছে গেল, তুলে নিল। এটা ছিল একটা নীলকান্তমণির আংটি, ব্লু স্যাফায়ার রিং, যার দাম কোটি কোটি টাকা হবে। বডিগার্ডরা আর্জনকে দেখে ফেলল এবং তার ওপর বন্দুক তাক করল। এই ছেলে, রাজকন্যা থেকে দূরে থাক। আর্জন ভয় পেল না। সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল। তার হাতের তালুতে সেই দামি আংটি ছিল। হয়তো আপনি এটাই খুঁজছিলেন, আর্জন ধীর গলায় বলল। ঝাড়া সেই কাদায় মাখা নোংরা ছেলেকে দেখল। তার বিশ্বাস হচ্ছিল না যে একজন ভিখারি, যার এত টাকার দরকার, সে কোটি টাকার আংটি কোনো লোভ ছাড়াই ফেরত দিচ্ছে। ঝাড়া আংটি নিয়ে আর্জনের চোখে চোখ রাখল। তুমি জানো এর দাম কত? এটা বেচলে সারা জীবন রাজার মতো বাঁচতে পারতে। অর্জন হালকা হেসে বলল, সততা বিক্রির জিনিস নয় রাজকন্যা সাহেবা। তারপর সে চলে যাওয়ার জন্য ঘুরল। ঝাড়ার ধাক্কা লাগল। তার উইল এবং সাম্রাজ্য বাঁচানোর জন্য ঠিক এমনই একজন সৎ মানুষের খোঁজে ছিল সে। রুকো, ঝাড়া জোরে বলল, গাড়িতে বসো। অর্জন চমকে উঠল। কি? বললাম আমার গাড়িতে বসো, আজ রাতে তোমার ভাগ্য বদলে যাবে, ঝাড়া আদেশে সুরে বলল। ঝাড়ার কথা শুনে অর্জনের গায়ে কাঁটা দিয়ে উঠল। গাড়িতে বসো এই বাক্য তার কাছে স্বপ্ন নয়, বরং বিপদের ঘণ্টা মনে হচ্ছিল। তার মনে হল হয়তো এই ধনী মেয়ে তাকে পুলিশের হাতে তুলে দেবে বা চুরির অভিযোগে ফাঁসিয়ে দেবে। ধনীদের শখ আর রাগ দুটোই গরিবদের জন্য প্রাণঘাতী হয়, এটা অর্জন ভালোই জানত। না না ম্যাম, আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। ঝাড়া আর কিছু বলার আগেই অর্জন হঠাৎ দৌড় লাগাল। বিদ্যুতের গতিতে ঘুরে সে কাছের সরু অন্ধকার গলির দিকে ছুটল। কাদা ছিটিয়ে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। ওকে ধরো, ঝাড়া চিৎকার করল, কিন্তু সঙ্গে সঙ্গে সতর্কও করল। ওর গায়ে একটা আঁচড়ও লাগবে না, আমি ওই ছেলেকে একদম ঠিকঠাক চাই। ঝাড়ার দুজন হৃষ্টপুষ্ট বডিগার্ড তৎক্ষণাৎ অর্জনের পিছনে ছুটল। অর্জন ওই এলাকার প্রতিটি কোণ চিনত। সে আবর্জনার স্তূপের উপর দিয়ে লাফ দিল এবং একটা ভাঙা দেয়ালের পিছনে লুকোনোর চেষ্টা করল। কিন্তু বডিগার্ডরা পেশাদার ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই তারা অর্জনকে একটা বন্ধ গলিতে ঘিরে ফেলল। সামনে উঁচু দেয়াল, পিছনে দুজন ভারী শরীরের নিরাপত্তারক্ষী। অর্জন হাঁপাচ্ছিল, বৃষ্টিতে তার শরীর কাঁপছিল। দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল, ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার মতো হচ্ছিল। তখনই ঝাড়া ছাতার নিচে ধীরে ধীরে হেঁটে এলো। তার মুখে রাগ নয়, এক অদ্ভুত শান্তি ছিল। তুমি আমার থেকে কেন পালাচ্ছ? ঝাড়া নরম গলায় জিজ্ঞাসা করল। আমি পুলিশ স্টেশনে যেতে চাই না, আমি চুরি করিনি, অর্জন ভয়ে ভয়ে বলল। ঝাড়া ইশারা করতেই বডিগার্ডরা বন্দুক নামিয়ে নিল। পাগল হয়েছ? ঝাড়া হেসে ফেলল, কিন্তু চোখে গম্ভীরতা ছিল। যদি তোমাকে পুলিশের হাতে দিতে চাইতাম, তাহলে তোমাকে পালানোর সুযোগই দিতাম না। বললাম না, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমার একজন স্বামীর দরকার,
শুধু এক রাতের জন্য নয়, একটা বিশেষ উদ্দেশ্যে। অর্জনের হুঁশ উড়ে গেল। স্বামী? হ্যাঁ, একটা নাটক, একটা চুক্তি। ঝাড়া এগিয়ে এসে হাত বাড়াল। যদি তুমি আমার হাত ধরো তাহলে পরের 1 ঘন্টার মধ্যে তোমার শরীরে এই ছেঁড়া কাপড় নয়, রেশমি স্যুট থাকবে, আর তুমি এই শহরের সবচেয়ে দামি ক্লাবে আমার পাশে দাঁড়িয়ে থাকবে। বলো, কি বলো? রাস্তার জীবন নাকি এক রাতের রাজত্ব? আর্জন ঝাড়ার হাতের দিকে তাকালো, তারপর নিজের ছেঁড়া অবস্থার দিকে। হারানোর মতো তার কিছুই ছিল না। ভয়ে ভয়ে সে নিজের নোংরা হাত ঝাড়ার ফর্সা নরম হাতের উপর রাখল। যেই আর্জন ঝাড়ার হাত ধরল, বডিগার্ডরা তাকে বড় সম্মানের সঙ্গে পিছনের সিটে বসিয়ে দিল। গাড়ির ভিতরের দৃশ্য আর্জনের কাছে অন্য গ্রহের মতো লাগছিল। মখমলের সিট, হালকা নীল আলো আর গোলাপের সুবাস। সে গুটিসুটি হয়ে বসল, যাতে নোংরা কাপড়ে সিট নোংরা না হয়। রিল্যাক্স করো, ঝাড়া এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল। এখন থেকে তুমি আর আর্জন দ্য ব্যাগার নও। গাড়ি একটা বিশাল লোহার গেটের সামনে থামল। গেট খুলে গেল এবং সামনে রাজকীয় প্রাসাদ দাঁড়িয়েছিল। সাদা মার্বেলের তৈরি প্রাসাদ, চারদিকে ঝর্ণা খেলছে। আর্জনের চোখ আটকে গেল। এমন জায়গা সে শুধু দোকানের বাইরে টিভির ভাঙা স্ক্রিনে দেখেছে। গাড়ি থামতেই চাকরদের একটা বাহিনী দৌড়ে এলো। ঝাড়া আদেশ দিল, ইনাকে নিয়ে যাও। ৪৫ মিনিটের মধ্যে আমার একজন রাজপুত্র চাই। মাথা থেকে পা পর্যন্ত সবকিছু নতুন এবং সেরা হতে হবে। আর্জন কিছুই বুঝতে পারছিল না। ৩-৪ জন লোক তাকে ধরে একটা বিশাল বাথরুমে নিয়ে গেল। সেখানে গরম পানি, দামি সাবান আর শ্যাম্পুর সুবাস। তাকে স্নান করানো হলো। লম্বা হয়ে যাওয়া চুল কেটে সুন্দর করে ছাঁটা হলো। দাড়ি ট্রিম করে রাজকীয় লুক দেওয়া হলো। বছরের পর বছরের ধুলো ময়লা ধুয়ে যেতেই তার আসল রং এবং চেহারা বেরিয়ে এলো। তার সামনে রাখা হলো কালো আরমানি টাক্সিডো, সাদা শার্ট এবং চকচকে ইতালিয়ান জুতো। যখন আর্জন তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেকেই ভয় পেয়ে গেল। মনে হলো অন্য কেউ দাঁড়িয়ে আছে। ৬ ফুট লম্বা কদ, চওড়া কাঁধ, ফর্সা রং আর তার ওপর সেই রাজকীয় স্যুট। সে আর ভিখারি নয়, যেন কোনো বড় কোম্পানির সিইও বা নবাব। তৈরি হয়েছেন স্যার? চাকুর জিজ্ঞাসা করে তাকে বড় হলে নিয়ে গেল। ঝাড়া সিঁড়ির নিচে দাঁড়িয়ে ফোনে কাউকে ধমকাচ্ছিল। সব কিছু তৈরি থাকতে হবে, বাবার উইল আজই পড়া হবে। তখনই তার চোখ পড়ল সিঁড়ি দিয়ে নামতে থাকা আর্জনের ওপর। ঝাড়ার কথা গলায় আটকে গেল। সে ফোন নামিয়ে রাখল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই ছেলে যাকে সে নর্দমার ধার থেকে তুলে এনেছে। আর্জনের হাঁটায় একটা স্বাভাবিক সোয়াগ ছিল। জীবনের ঠোকরগুলো তাকে বিনা মাথা নইয়ে হাঁটতে শিখিয়েছে। আর্জন নিচে এসে ঝাড়ার সামনে দাঁড়ালো। তার অস্বস্তি লাগছিল। আমি ঠিক লাগছি? ঝাড়া এক মুহূর্ত তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং হালকা হেসে বলল, ঠিক নয়, তুমি কোটিপতি লাগছ। এখন কেউ সন্দেহ করতে পারবে না। এই নাও তোমার প্রথম সম্পত্তি। এখন থেকে তুমি আমার বাগদত্ত, আর্জন সিংঘানিয়া। ট্রেনিংয়ের সময় নেই, শুধু একটা নিয়ম মনে রেখো, কম কথা বলবে আর শুধু আমার দিকে তাকাবে। কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু হালকা হাসবে। ধনীদের চুপ থাকাকে লোকে তাদের অ্যাটিটিউড মনে করে। তারা দুজনে আবার লিমুজিনে উঠল। গাড়ি শহরের সবচেয়ে দামি হোটেল দ্য রয়েজ ইম্পিরিয়ালের দিকে ছুটল। সেখানে শহরের সব ধনী এবং ঝাড়ার আত্মীয়রা অপেক্ষা করছিল। আর্জনের বুক ধরাস ধরাস করছে। এসির মধ্যেও তার কপালে ঘাম। আধ ঘন্টা আগেও সে ভিক্ষা করছিল, এখন কোটি টাকার গাড়িতে রাজকন্যার পাশে বসে আছে। হোটেলের বাইরে মিডিয়া এবং ফটোগ্রাফারদের ভিড়। গাড়ি থামতেই ফ্ল্যাশলাইটের ঝলকানিতে রাত দিন হয়ে গেল। ভয় পেও না, ঝাড়া ধীরে আর্জনের হাত চেপে ধরল। আজ রাতে তুমি রাজা। দরজা খুলল, আর্জন বেরিয়ে এলো। ঝাড়া যা বলেছিল ঠিক তাই করল। পিঠ সোজা করে মুখে গম্ভীর রাজকীয় ভাব এনে ঝাড়াকে হাত দিল। যখন তারা দুজনে রেড কার্পেটে হাঁটল, লোকে তাকিয়ে রইল। আর্জন সেই স্যুটে এত দারুণ লাগছিল যে কারো সন্দেহ হলো না যে সেই ছেলে যে রাস্তায় শুতো। তারা ভিতরে হলে ঢুকল। সেখানকার গোলমাল হঠাৎ নিস্তব্ধতায় বদলে গেল। শ্যাম্পেনের গ্লাস থেমে গেল। সবার চোখ দরজার দিকে। সামনে ঝাড়ার সৎ চাচা বিক্রম সিংহ দাঁড়িয়েছিল। তার চোখ বাজ পাখির মতো তীক্ষ্ণ। সে পুরো সাম্রাজ্য হাতানোর জন্য ঝাড়ার বিয়ে না হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ঝাড়ার হাতে আর্জনের হাত দেখে তার মুখের রং উড়ে গেল। বিক্রম সিংহ তার হুইস্কির গ্লাস রেখে এগিয়ে এলো। তার চোখে সন্দেহ। ওয়াও ঝাড়া, অবশেষে এসে গেলে। আর এই ভদ্রলোককে? আমি ইনাকে আগে কোনো বিজনেস পার্টিতে দেখিনি। বিক্রম আর্জনকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে দেখতে দেখতে জিজ্ঞাসা করল। পুরো হল উত্তরের অপেক্ষায়। আর্জনের গলা শুকিয়ে গেল। মুখ খুললেই তার রাস্তার ভাষা বেরিয়ে পড়বে। ঝাড়া উত্তর দেওয়ার আগেই আর্জনের বেঁচে থাকার প্রবৃত্তি জেগে উঠল। সে বিক্রমের চোখে চোখ রেখে হালকা তীর চোখ হাসল এবং কিছু না বলে শুধু মাথা নেড়ে দিল।
যেন বিক্রমের প্রশ্ন এত ছোট যে উত্তর দেওয়ার যোগ্যও নয়। ঝাড়া সুযোগটা কাজে লাগালো এবং গর্বের সঙ্গে বলল, চাচা, পরিচয় করিয়ে দিই, আর্জন সিংহানিয়া, লন্ডনে নিজের প্রাইভেট এম্পায়ার চালান। এরা কম কথা বলেন, বেশি কাজ করেন। বিক্রম লজ্জায় পড়ে গেল। আর্জনের নীরবতা এবং ঝাড়ার আত্মবিশ্বাস তাকে পিছু হটতে বাধ্য করল। চলো, ঝাড়া বলল, বাবার উইল পড়ার সময় হয়েছে। কিন্তু তারা এগোতেই একজন ওয়েটার আর্জনের সঙ্গে ধাক্কা খেল। সরি স্যার, ওয়েটার ঘাবড়ে গেল। আর্জনের মুখ থেকে অনিচ্ছায় বেরিয়ে গেল, আরে দেখে চলতে পারিস না। গলা নিচু ছিল, কিন্তু বিক্রমের কান খাড়া হয়ে গেল। সে ভাবল, এই স্বর, এই ভাষা কোনো ধনীর নয়। বিক্রমের মুখে একটা শয়তানি হাসি ফুটল। বিক্রম সিংহের মুখে একটা কূট হাসি। সে আর্জনকে নিয়ে একজন বিদেশি মিস্টার চার্লসের কাছে গেল। আমি চাই আর্জন আপনাকে গ্লোবাল মার্কেটে অর্থনৈতিক মন্দা নিয়ে নিজের মতামত দিক। হলে নিস্তব্ধতা নেমে গেল। ঝাড়ার হৃদয় ডুবে গেল। সে জানত আর্জনের মন্দার অর্থও জানা নেই। বিক্রম জয়ের হাসি হাসছিল। আর্জন মিস্টার চার্লসকে দেখল, তারপর বিক্রমকে। ইংরেজি সে জানত না, কিন্তু মানুষ চিনত। সে দেখল মিস্টার চার্লসের হাতে একটা পুরনো সাধারণ লাঠি, যাকে তিনি বারবার আদর করে স্পর্শ করছেন, অথচ বাকি সবাই তার দামি ঘড়ি দেখছে। আর্জুন গভীর শ্বাস নিল। ইংরেজিতে উত্তর দিয়ে নিজের মজা না করিয়ে সে পকেট থেকে ঝাড়া দেওয়া রুমাল বের করল এবং আত্মবিশ্বাসের সঙ্গে মিস্টার চার্লসের কাছে গেল। হিন্দিতে বলল, বিক্রম স্যার, ব্যবসা বাজার থেকে নয়, বিশ্বাস থেকে চলে। তারপর মিস্টার চার্লসের চোখে চোখ রেখে ভাঙা ইংরেজিতে বলল, মিস্টার চার্লস, এভরিওয়ান লুক অ্যাট ওয়াচ, বাট ইউ লাভ ইয়োর স্টিক। ভ্যালিউ ইজ ইন হার্ট, নট মানি। বিজনেস ইজ ট্রাস্ট। মিস্টার চার্লস চমকে উঠলেন। ওই লাঠি ছিল তার মৃত পিতার স্মৃতিচিহ্ন, যার দিকে আজ অবধি কোনো ধনী লক্ষ্য করেনি। আর্জনের সরল সত্য কথা তার হৃদয় ছুঁয়ে গেল। ব্রিলিয়েন্ট! মিস্টার চার্লস তালি বাজালেন। আমার চালাক লোক নয়, সৎ লোক চাই। ইয়াং ম্যান, আই লাইক ইউ। বিক্রমের দান উল্টে গেল। তার মুখ রাগে লাল হয়ে গেল। সে আর সহ্য করতে পারল না। বাস, এখানে অনেক হয়েছে। বিক্রম চিৎকার করল, এসব নাটক। এ কোনো ব্যবসায়ী নয়, রাস্তার ভিখারি। আমি এইমাত্র ওকে উইটারকে গুন্ডা ভাষায় ধমকাতে শুনেছি। পুরো হলে হইচই পড়ে গেল। ভিখারি? লোকে ফিসফিস করতে লাগল। বিক্রম পকেট থেকে ফোন বের করে প্রাসাদের বাইরের সিকিউরিটি ক্যামেরার ছবি দেখালো, যেখানে আর্জন ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে। দেখো, এই তার আসল রূপ। ঝাড়া উইল হাতাতে এই ভিখারিকে ভাড়া করেছে। ঝাড়ার চোখে জল এলো। খেলা শেষ। আর্জন মাথা নিচু করে ফিরে বাইরে যাওয়ার জন্য হাঁটতে লাগল। রুকো আরজান! এই আওয়াজ ঝাড়ার নয়, ফ্যামিলি লয়ারের। লয়ের উইলের ফাইল টেবিলে ছড়ে ফেলল। বিক্রম সিং, মনে হয় আপনি আপনার বাবার উইলের শেষ পাতা ভালো করে পড়েননি। রাজা সাহেব লিখেছিলেন, আমার নাতনি ঝাড়া সম্পত্তি তখনই পাবে যখন সে বিয়ে করবে, কিন্তু আমার উত্তরাধিকারী সে হবে যে টাকার চেয়ে সততাকে বেশি মূল্য দেবে। লয়ার আর্জনের দিকে ইশারা করল। আমরা এইমাত্র পুলিশ রিপোর্ট পেয়েছি। আজ সন্ধ্যায় এক ভিখারি রাজকন্যার কোটি টাকার হারানো আংটি কোনো লোভ ছাড়াই ফেরত দিয়েছে। সেই ছেলে এখানেই আছে। লয়ার হেসে বলল, রাজা সাহেব সবসময় বলতেন, ধনী সে নয় যার কাছে টাকা আছে, ধনী সে যার সততা বিক্রি হয় না। এই ছেলে কোটি টাকার আংটি ফেরত দিয়ে প্রমাণ করেছে যে সে এই পরিবারের জামাই হওয়ার যোগ্য। বিক্রমের পায়ের নিচে মাটি সরে গেল। যে সততাকে সে আর্জনের দুর্বলতা ভেবেছিল, তাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াল। ঝাড়া দৌড়ে আর্জনের কাছে গিয়ে তার হাত ধরল এবং সবার সামনে ঘোষণা করল, হ্যাঁ, সে গরিব ছিল, কিন্তু এ আমাকে শিখিয়েছে যা তোমরা কোটি টাকাতেও কিনতে পারো না, সত্য এবং সততা। আর আজ থেকে এ শুধু আমার নকল স্বামী নয়, আমার আসল পার্টনার। মিস্টার চার্লস এবং বাকি অতিথিরা তালি বাজাতে শুরু করল। বিক্রমকে সিকিউরিটি বাইরের পথ দেখিয়ে দিল। সেই রাতেই আর্জন উইলের কাগজে সই করল। এক লহমায় সে রাস্তার ধারে শোয়া ছেলে থেকে ৫,০০০ কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়ে গেল। কিন্তু আর্জন টাকার নেশায় নিজেকে হারালো না। সে আর্জনকে বলল, আমি এখনও এই চেয়ারের যোগ্য নই, আমাকে শেখাও, আমাকে যোগ্য করে তোলো। সারা জীবন পড়ে আছে শেখার জন্য, মিস্টার সিংহানিয়া। বৃষ্টি আবার শুরু হয়েছিল, কিন্তু এবার আর্জন কোনো ছাউনির নিচে নয়, নিজের প্রাসাদের বারান্দায় তার রাজকন্যার সঙ্গে দাঁড়িয়েছিল। তার ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু তার চোখের সেই চমক এবং সততা এখনও ঠিক তেমনই ছিল।